দিদিমা মরে যাবে। আমাকে মারুন, কিন্তু আমার দিদিমার ওষুধের টাকাটা দিন। ক্ষমতা মানুষকে শুধু অন্ধই করে না, মাঝে মাঝে মানুষকে পশু বানিয়ে ফেলে। আমাদের গল্প শুরু হচ্ছে পাহাড়ের পাদদেশের এক ছোট মফস্বল শহর নীলগিরিতে। চারদিকে ঘন জঙ্গল আর কুয়াশার চাদর থাকলেও 10 বছরের বালক আকাশের জীবনে সেই কুয়াশা কখনো কাটে না। আকাশের দিন শুরু হয় সূর্যের আলো ফোটার আগেই। ওর পিঠে একটা চটের ঝুড়ি, পাহাড়ি ঝর্ণার ধার থেকে ও সারা দিন পাথর কুড়ায়। সেই জং ধরা পাথর আর নুড়ি পাথরগুলো ওজন করে মহাজনের কাছ থেকে যা জোটে তা দিয়ে কোনো মতে একবেলা অন্ন জোটে। আজ থেকে 6 বছর আগে এক প্রচণ্ড পাহাড়ি ধসে আকাশ হারিয়ে গিয়েছিল তার আসল বাবা মায়ের কাছ থেকে। সেই ঝড়ের রাতে মায়া দেবী নামের এক বৃদ্ধা ওকে কুড়িয়ে পান। মায়াদেবীর নিজের কেউ ছিল না, তাই দারিদ্র্যের চরম সীমায় থেকেও তিনি আকাশকে পরম মমতায় বড় করেছেন। কিন্তু আজ মায়াদেবী মরণশয্যায়। তীব্র শ্বাসকষ্টে তার বুকটা কামারের হাঁপড়ের মতো ওঠানামা করছে। স্যাঁতসেতে মেঝের ওপর একটা জীর্ণ কাঁথায় শুয়ে তিনি শুধু আকাশের দিকে তাকিয়ে একটু হাসার চেষ্টা করছেন। আকাশের ছোট্ট মনে আজ একটাই লক্ষ্য, আজ তাকে যেভাবেই হোক 600 টাকার একটা ইনহেলার কিনতে হবে। ওই নীল রঙের যন্ত্রটা ছাড়া দিদিমার প্রাণ পাখি আজ রাতে উড়ে যেতে পারে। আকাশ মায়াদেবীর কপালে হাত রেখে ফিসফিস করে বলল, দিদিমা, তুমি ভেবো না, আজ আমি ঝর্ণার গভীর থেকে সব থেকে দামি খনিজ পাথরগুলো কুড়িয়ে এনেছি। মহাজন এগুলো নিলেই আমি সেই নীল রঙের যন্ত্রটা নিয়ে আসব। ওটা নাকে ধরলেই তোমার বুক চুইয়ে নামা কষ্টটা এক নিমেষে হাওয়া হয়ে যাবে। আমি ফিরে না আসা পর্যন্ত তুমি কোথাও যাবে না তো দিদিমা? মায়াদেবী শুধু আকাশের হাতটা শক্ত করে ধরলেন। আকাশ জানত না এই নীল ইনহেলারের লড়াই তাকে এক এমন ভয়ঙ্কর সত্যের মুখোমুখি দাঁড় করাবে যা পুরো দেশের মানুষের বিবেককে নাড়িয়ে দেবে। আকাশ কি পারবে 600 টাকা জোগাড় করে তার দিদিমাকে বাঁচাতে, নাকি নিয়তি তাকে ঠেলে দেবে অন্য কোনো বিপদে? দেখতে থাকুন পরবর্তী অংশ। বৃষ্টির তোড় বাড়ছে। নীলগিরি শহরের চেকপোস্টে তখন আলোর ঝলকানি। সেখানে বিলাসবহুল সরকারি গাড়ির পাশে ডিউটিতে ছিল ডেপুটি কমিশনার রুদ্র প্রতাপ সিং এবং তার 4 সহযোগী আরিফ, জয়ন্ত, সুমন আর কবির। রুদ্র প্রতাপ এই অঞ্চলের ত্রাস। ক্ষমতার মদমত্ততায় সে সাধারণ মানুষকে মানুষ বলে গণ্য করে না। আকাশ তার সারাদিনের পরিশ্রমের ভারী ঝুড়িটা নিয়ে চেকপোস্টের ওপাশে ওজন নিতে যাচ্ছিল। বৃষ্টির মধ্যে পিচ্ছিল পথে হাঁটতে হাঁটতে সে রুদ্রপ্রতাপের ঝকঝকে জিপের সামনে গিয়ে পড়ল। রুদ্রপ্রতাপ তখন তার হাতে থাকা দামি সিগারটা টানছিল। কিরে উটকো জঞ্জাল, এখানে কি করিস? যা এখান থেকে, জায়গা খালি কর। রুদ্রপ্রতাপের কর্কশ কণ্ঠ বাতাসে চাবুকের মতো আছড়ে পড়ল। আকাশ থরথর করে কাঁপতে কাঁপতে বলল, হুজুর, আমি সারাদিন এই পাথরগুলো খুঁজেছি। এগুলো দামি পাথর স্যার। মহাজন বলেছে এই ঝুড়ির পাথরগুলো জমা দিলে অন্তত 600 টাকা হবে। আমার দিদিমা শ্বাস নিতে পারছে না হুজুর, একটা ইনহেলার কিনতে হবে। দয়া করে আমাকে পাথরগুলো নিয়ে ওপাশে যেতে দিন। রুদ্রপ্রতাপের চোয়াল শক্ত হয়ে গেল। একজন টোকাই বাচ্চা তার পথ আগলে দাঁড়িয়ে কথা বলছে? এটা তার রাজকীয় অহংকারের চাবুক মারার মতো। সে একটা কুৎসিত হাসি দিয়ে বুটের তলায় থাকা কাদা আকাশের মুখের দিকে লাথি মারল। টাকা চাস? রাস্তার নোংরা কুড়িয়ে বড় বড় কথা? জানিস এই পুরো এলাকাটা এখন রেড জোনে? তোর এই নোংরা পাথরগুলো তো সরকারের সম্পত্তি। পুলিশকে আইন শেখাচ্ছিস তুই? আকাশ বুঝতে পারছিল তার পুরো দিনের হাড় ভাঙা খাটুনি, দিদিমার ওষুধের শেষ আশা সব ধুলোয় মিশে যাচ্ছে। সে মুড়িয়া হয়ে রুদ্রপ্রতাপের ভারী বুট পরা পা দুটো খামচে করল। দয়া করুন সাহেব, দিদিমা মরে যাবে। আমাকে মারুন, কিন্তু আমার দিদিমার ওষুধের টাকাটা দিন। আপনার এই গল্পের পরবর্তী অংশ কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানান। রুদ্রপ্রতাপরা যখন উল্লাসে মত্ত, তখন চেকপোস্টের পেছনে একটি ঝোপের আড়ালে লুকিয়ে এই পুরো দৃশ্যটা নিজের লেন্সবন্দি করছিল তরুণ সাংবাদিক আকাশ সেন। সে জানত সামনে গেলে সে নিজেও খুন হয়ে যেতে পারে। আকাশ সেন তড়িঘড়ি করে রক্তাক্ত ছোট আকাশকে তুলে নিয়ে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করল। সে রাতেই সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করল। ক্যাপশনে লিখল, আইন রক্ষক নাকি ইউনিফর্ম পরা জল্লাদ? 600 টাকার ওষুধের জন্য একটি শিশুর ওপর পুলিশের এই নারকীয় তাণ্ডব কি আমরা সহ্য করব? ভিডিওটি দাবানলের মতো ছড়িয়ে পড়ল। ফেসবুক, ইউটিউব সব জায়গায় মানুষের ক্ষোভের আগুন জ্বলতে শুরু করল।
কিন্তু এই ক্ষোভের খবর যখন 7 সমুদ্র 13 নদী পার হয়ে ইংল্যান্ডের এক হোটেলের রুমে পৌঁছাল, তখন সময় যেন থমকে গেল। সেখানে ল্যাপটপের সামনে বসেছিলেন জাস্টিস অনির্বাণ মুখার্জি, ভারতের সুপ্রিম কোর্টের সবচেয়ে নীতিবান এবং কঠোর বিচারক। ভিডিওতে আকাশের রক্তাক্ত মুখটা দেখে অনির্বাণের হাত থেকে জলের গ্লাসটা পড়ে চুরমার হয়ে গেল। এর পেছনে লুকিয়ে আছে এক বুক ফাটা দীর্ঘশ্বাস। ঠিক 6 বছর আগে চন্দননগরের এক মেলায় অনির্বাণ তার 2 বছরের ছেলে রোশনকে হারিয়েছিলেন। মানুষের প্রচণ্ড ভিড়ে রোশনের হাতটা ফসকে গিয়েছিল। তারপর নিজের সমস্ত ক্ষমতা ব্যবহার করেও অনির্বাণ তার সন্তানকে খুঁজে পাননি। ভিডিওতে থাকা আকাশের চোখের কোণায় ঠিক রোশনের মতো একটি জন্ম দাগ দেখা যাচ্ছিল। অনির্বাণের অন্তরাত্মা চিৎকার করে উঠল, এটা অন্য কেউ নয় অনির্বাণ, এটা তোমার হারিয়ে যাওয়া রোশন। তিনি এক মুহূর্ত দেরি করলেন না, তার সেক্রেটারিকে ফোন করলেন, রমেশ, এখনই নীলগিরির খোঁজ নাও, ভিডিওর ছেলেটা কোথায় আছে বের করো, আর ওই পুলিশ অফিসারের নাম ধাম সব আমার টেবিলে চাই, আমি কাল সকালেই প্রথম ফ্লাইটে আসছি। রাত তখন গভীর। নীলগিরি জেলা হাসপাতালে 3 নম্বর ওয়ার্ডের বাইরে তখন নিস্তব্ধতা। আকাশ সেখানে অঘরে ঘুমাচ্ছিল, তার মাথায় বড় ব্যান্ডেজ আর শরীর জুড়ে আঘাতের চিহ্ন। সাংবাদিক আকাশ সেন হাসপাতালের বারান্দায় বসেছিলেন। ঠিক তখনই করিডরের অন্ধকার চিরে এগিয়ে এলো এক ছায়া। পরনে সিভিল ড্রেস থাকলেও পায়ের সেই ভারী বুটের শব্দ বলে দিচ্ছিল তার পরিচয়। সে ডেপুটি কমিশনার রুদ্রপ্রতাপ সিং। রুদ্রপ্রতাপ জানত ভিডিওটি ভাইরাল হওয়ার পর তার ক্যারিয়ার শেষ। জাস্টিস অনির্বাণ মুখার্জি কাল শহরে পা রাখছেন। আকাশ বেঁচে থাকলে তার জেল হওয়া নিশ্চিত। তাই সে এসেছিল রাতের অন্ধকারে আকাশকে চিরতরে সরিয়ে দিতে। রুদ্রপ্রতাপ পকেট থেকে একটি বিষাক্ত ইনজেকশন বের করল। সে যখন আকাশের স্যালাইনের পাইপে সেই বিষ ঢালতে যাবে, ঠিক তখনই সমস্ত ঘরের আলো জ্বলে উঠল। থামো রুদ্রপ্রতাপ, এক পাও নড়বে না। রুদ্রপ্রতাপ চমকে পেছনে তাকিয়ে দেখল দরজায় দাঁড়িয়ে আছেন জাস্টিস অনির্বাণের সেক্রেটারি রমেশ এবং 4 জন সশস্ত্র কমান্ডো। রুদ্রপ্রতাপের হাত থেকে ইনজেকশনটা পড়ে গেল। জাস্টিস অনির্বাণ বিদেশের মাটি থেকেই আকাশের নিরাপত্তার জন্য স্পেশাল কমান্ডো টিম পাঠিয়ে দিয়েছিলেন। রুদ্রপ্রতাপ বুঝতে পারল তার ক্ষমতার খেলার ইতি এখানেই। পরদিন সকালে নীলগিরি বিমানবন্দরে যখন জাস্টিস অনির্বাণ মুখার্জি নামলেন, তখন কয়েক হাজার সাধারণ মানুষ ভিড় জমিয়েছে। অভয় সরাসরি চলে গেলেন হাসপাতালে। আইসিইউর ওপাশে শুয়ে থাকা সেই ক্ষতবিক্ষত দেহটার পাশে গিয়ে যখন তিনি হাত রাখলেন, আকাশ ভয়ে কুঁকড়ে গেল। না স্যার, আমাকে আর মেরো না, আমি আর পাথর কোড়াব না, আমাকে যেতে দাও। অনির্বাণ তাকে বুকে জড়িয়ে ধরলেন। ভয় নেই বাবা, আমি তোর বাবা এসেছি, তোকে আর কেউ মারবে না। 1 সপ্তাহ পর বিশেষ আদালতে মামলার শুনানি শুরু হল। কাঠগড়ায় দাঁড়িয়ে রুদ্রপ্রতাপ আর তার 4 সহযোগী। তাদের চোখে মুখে তখনও দম্ভ। বিপক্ষ উকিল দাবি করল আকাশ কোনো বিচারকের ছেলে নয়, সে একজন চোর। কিন্তু অনির্বাণ যখন ডিএনএ রিপোর্ট এবং সেই সোনার লকেটটি পেশ করলেন, যা মায়াদেবী পরম যত্নে রেখে দিয়েছিলেন, তখন পুরো আদালত স্তব্ধ হয়ে গেল। ডিএনএ রিপোর্ট বলছে 99.9% ম্যাচ। মহামান্য আদালত, আজ আমি আমার সন্তানের জন্য নয়, আজ আমি বিচার চাইছি সেই হাজার হাজার আকাশের জন্য, যাদের প্রতিদিন এই ইউনিফর্ম পরা জানোয়াররা পিষে ফেলে। ক্ষমতার চেয়ারে বসে যারা সাধারণ মানুষের রক্ত চষে, তাদের এমন শাস্তি হওয়া উচিত যা ইতিহাসে দৃষ্টান্ত হয়ে থাকবে। বিচারক রায় ঘোষণা করলেন, রুদ্রপ্রতাপ সিং এবং তার সহযোগীদের খুনের চেষ্টা এবং নাবালকের উপর পৈশাচিক নির্যাতনের দায়ে 10 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হল। সেই সাথে আজীবন তাদের কোনো সরকারি চাকরিতে প্রবেশের অধিকার কেড়ে নেওয়া হল। পুরো আদালত কক্ষ হাততালিতে ফেটে পড়ল। আকাশ অর্থাৎ রোশন তার বাবার হাত ধরে আদালত থেকে বেরিয়ে এলো। পেছনে দেখল রুদ্রপ্রতাপকে হাতকড়ি পরানো অন্ধকার প্রিজন ভ্যানে তোলা হচ্ছে। আজ নীলগিরির ঝর্ণার ধার থেকে আকাশ আর পাথর কোড়ায় না, সে এখন তার বাবার সাথে বড় বাংলোতে থাকে। তবে সে মায়াদেবীকে ভোলেনি। মায়াদেবী এখন সেই বাংলোর সবচেয়ে সম্মানীয় সদস্য। অনির্বাণ মুখার্জি নীলগিরি বস্তির জায়গায় একটি ট্রাস্ট গড়ে তুলেছেন, যার নাম দিয়েছেন রোশন ফাউন্ডেশন, যেখানে শত শত অনাথ শিশু এখন পড়াশোনা শিখছে। বন্ধুরা, এই গল্পটি আমাদের শেখায় যে সত্য হয়তো কখনো আড়ালে চলে যায়, কিন্তু সে কখনো মরে না। ক্ষমতার অপব্যবহার করে হয়তো সাময়িকভাবে কাউকে দমিয়ে রাখা যায়, কিন্তু যখন বিধাতা তার বিচার শুরু করে, তখন বড় বড় পাহাড়ও ধুলোয় মিশে যায়। এই সাহসী লড়াই আপনার কেমন লেগেছে তা কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন
এবং শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ার সমাজের কোনো রুদ্রপ্রতাপকে থামিয়ে দিতে পারে। আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো এক রোমহর্ষক সত্য কাহিনীতে। ধন্যবাদ।